Did you catch the ones that murdered those 26 tourists? I think we were able to identify who they were because there were pictures of the attack. There was a body which called the Resistance Front, which took responsibility for that attack. 22 এপ্রিল চারজন সন্ত্রাসবাদী কাশ্মীরের অনন্তনাগ জেলার পেহেলগাঁওয়ে পর্যটকদের উপরে দিনের আলোয় নৃশংসতম হামলা চালিয়ে এক স্থানীয় শহীদ সহ আরো 25 জন পর্যটককে গুলি করে হত্যা করেছিল। পেহেলগাঁও হত্যাকাণ্ডের পর জনৈক জুনেদ রমজান ভাটের ফোন থেকে ভাইরাল হওয়া একটি ছবিকে সামনে রেখে সন্দেহভাজন 3 জঙ্গির স্কেচ প্রকাশ করা হয়েছিল। এই 3 জঙ্গির মাথার দাম ঘোষণা করা হয়েছিল 20 থেকে 60 লক্ষ টাকা। দাবি করা হয়েছিল এই 3 জঙ্গি আসিফ ফৌজি ওরফে হাসিম মুসা, আলী ভাই ওরফে তালহা এবং আদিল হোসেন ঠোকার। বলা হয়েছিল এদের মধ্যে আদিল কাশ্মীরের বাসিন্দা এবং বাকি দুজন লস্করি তৈবার সক্রিয় সন্ত্রাসী। পেহেলগাঁও হত্যাকাণ্ডের পরে 60 দিন পেরিয়ে গেছে, অথচ নিরীহ পর্যটকদের উপরে হামলায় জড়িত সন্ত্রাসবাদীদের একজনের খোঁজও দিতে পারেনি ভারতীয় গোয়েন্দা সংস্থা এনআইএ। উল্টে তাদের রিপোর্টে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। এই নিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস একটি এক্সক্লুসিভ রিপোর্ট প্রকাশ করেছে। এই নিয়েই আজ আপনাদের সবিস্তারে জানাবো। নমস্কার, আমি মধুরিমা ভৌমিক আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন সত্যি আসলে বেদনাদায়ক। यहाँ पर अटैक हुआ आतंकवादियों का, हम लोग बाल बचे हैं। 22 এপ্রিল রক্তাক্ত হয় পেহেলগাঁওয়ের বৈশরণ ভ্যালি। সেই ঘটনার ঠিক 2 মাসের মাথায় 22 জুন 3 জঙ্গির পরিচয় তারা জানতে পেরেছে বলে দাবি করেছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। ওই দিন পারভেজ আহমেদ জোটার এবং বশির আহমেদ জোটার নামে 2 কাশ্মীরিকে গ্রেফতার করে এনআইএ। ভারতীয় গোয়েন্দা সংস্থার দাবি, প্রাথমিক জেরায় এই দুজনই স্বীকার করেছে তারা পেহেলগাঁও হামলার 3 কুখ্যাত সন্ত্রাসবাদীকে আশ্রয় দিয়েছিল, তাদের খাওয়া দাওয়া, যাতায়াত এবং থাকার ব্যবস্থা করে দিয়েছিল। ধৃত পারভেজ পেহেলগাঁওয়ের বাটকোটের বাসিন্দা। বশিরের বাড়ি হিল পার্কে। হিল পার্কেরই একটা ছোট্ট বসতি, স্থানীয় ভাষায় যাকে ধোক বলা হয়। সেখানেই ছিল 3 লস্কর জঙ্গি। এনআইএর এই সংক্রান্ত ওই রিপোর্ট উদ্ধৃত করে ইন্ডিয়ান এক্সপ্রেস লিখেছে, পেহেলগাঁও হামলার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে থাকা জম্মু কাশ্মীর পুলিশের তরফে প্রকাশিত 3 জঙ্গির নাম ধাম সহযোগে যে 3টি স্কেচ প্রকাশ করা হয়েছিল, এনআইএ জানতে পেরেছে তা ছিল পুরো ভুয়ো। এদের একজনও সেদিনের হাড়হিম করা হত্যাকাণ্ডে সামিল ছিল না, অর্থাৎ হাসিম মুসা, আলী ভাই এবং আদিল হোসেন ঠোকার। এই 3 নামই আদতে ভুয়ো। এই 3 সন্দেহভাজন জঙ্গির স্কেচ প্রকাশ করে সেই সঙ্গে এই 3 জঙ্গির মাথার দাম ঘোষণা করা হয়েছিল 20 থেকে 60 লাখ টাকা। অর্থাৎ কেউ এদের কোনো খোঁজ দিতে পারলে তাদের নগদে ওই পুরস্কার দেবে জম্মু কাশ্মীর পুলিশ। ওই সময় এই স্কেচকে কেন্দ্র করে তথাকথিত হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে এমনকি কিছু রোমহর্ষক ভিডিও এবং ছবি ভাইরাল করা হয়েছিল, যা মানুষের মনের ভিতর মুসলিম বিদ্বেষ চরমে বাড়িয়ে তুলতেও সাহায্য করেছিল। 22 এপ্রিলের ঘটনার পরে 27 এপ্রিল এনআইএ তদন্তভার হাতে নিয়ে মামলা দায়ের করে। 7 মে এনআইএ জঙ্গিদের বিষয়ে তথ্য চেয়ে 20 লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করে। প্রাথমিকভাবে এনআইএ জানিয়েছিল লস্করি তৈবার ছায়া সংগঠন দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট, সংক্ষেপে টিআরএফ, পেহেলগাঁওয়ে হামলা চালিয়েছে। ওই জঙ্গি সংগঠনের প্রধান বছর 50-এর শেখ সাজ্জাদ গুল পেহেলগাঁও হামলার মাস্টারমাইন্ড বলে জানিয়েছিল এনআইএ। ঘটনার পরে কাশ্মীর জুড়ে সেনা অভিযানে বেশ কয়েকজন সন্ত্রাসবাদীর মৃত্যুও হয়েছে। অন্যদিকে কূটনীতির পারদ চড়েছে। পাকিস্তানের জঙ্গি ঘাঁটি ভারতীয় সেনা গুড়িয়ে দিতেই যুদ্ধ পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছে 2 দেশ। নিয়ন্ত্রণ রেখায় পাক সেনার গোলায় প্রাণ গেছে আরো কত সাধারণ ভারতীয়র। অথচ ছবির মতন সুন্দর বৈশরণ ভ্যালির হামলায় জড়িত সন্ত্রাসবাদীদের টিকিরও সন্ধান পাওয়া যায়নি। ইন্ডিয়ান এক্সপ্রেস লিখছে, এনআইএ সাম্প্রতিক রিপোর্টে বলা হয়েছে হামলায় জড়িত 3 জন সন্ত্রাসবাদী পাকিস্তানের বাসিন্দা, লস্করি তৈবার সক্রিয় জঙ্গি। এনআইএ রিপোর্টে পরিষ্কার যে পেহেলগাঁও হত্যাকাণ্ডে কোনো স্থানীয় যোগ ছিল না। আদালতের নির্দেশে ধৃত 2 কাশ্মীরি পারভেজ এবং বশিরকে 5 দিনের হেফাজতে পেয়েছে এনআইএ।
এদের বিরুদ্ধে 1970 সালের বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন অর্থাৎ ইউএপি এর 19 ধারায় মামলা রুজু করা হয়েছে। হিন্দি ওয়েব সংবাদ পোর্টাল বলতা হিন্দুস্তান এই নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। এনআইএর তরফে জানানো হয়েছে 22 এপ্রিল পেহেলগাঁওয়ের বৈশরণ ভ্যালিতে সেনার পোশাকে হামলা চালিয়েছিল 3 জঙ্গি। ধর্ম জিজ্ঞাসা করে 25 জন পর্যটককে হত্যা করে তারা। মৃত্যু হয় এক স্থানীয় টাট্টুওয়ালার। এনআইএর দাবি পারভেজ এবং বশিরও লস্কর সদস্য। তাদের জিজ্ঞাসাবাদ করে জানা গেছে হামলার পর পুলিশের তরফে যে 3 জঙ্গি হাসিম মুসা, আলী ভাট ওরফে তালহা এবং আদিল হোসেনের স্কেচ করে দাবি করা হয়েছিল। এদের মধ্যে একজন স্থানীয় নাগরিক, তা ঠিক নয়, মিথ্যা। তবে সেই ভুল শুধরে নিয়ে এনআইএ সাম্প্রতিক রিপোর্ট দাবি করেছে তৃতীয় হামলাকারীও পাকিস্তানের, তার নাম সুলেমান শাহ। এমন চাঞ্চল্যকর খবর প্রকাশের পর স্বাভাবিকভাবেই দেশ জুড়ে আলোড়ন পড়ে গেছে। কংগ্রেস সহ সমস্ত বিরোধী দল সরকারকে তীব্র আক্রমণ করেছে এবং প্রশ্ন করেছে যে পেহেলগাঁও হামলার আসল অপরাধীদের কখন হত্যা করা হবে। কংগ্রেস মুখপাত্র কেসি বেণুগোপাল বলেছেন, পেহেলগাঁও হত্যাকাণ্ড আদতে নিরাপত্তা ব্যবস্থার বজ্র আঁটুনির নামে ফসকা গেরো। তারপর এখন জঙ্গিদের ভুয়ো স্কেচ, গোটাটাই আসলে নিরাপত্তা ব্যবস্থার চরম গাফিলতি। কংগ্রেস দলের এক স্যান্ডেল প্রশ্ন তুলেছে, পেহেলগাঁওয়ের মতো নৃশংস সন্ত্রাসী হামলার তদন্তে মোদী সরকার এত অবহেলা করেছিল কেন? এটাই কি নরেন্দ্র মোদীর হেডলাইন ম্যানেজমেন্ট সরকারের নমুনা? কংগ্রেস প্রশ্ন তুলেছে, কেন মোদী সরকার হামলার পরেই কিছু খতিয়ে না দেখে সত্য মিথ্যা যাচাই না করে সির্ফ তাড়াহুড়োয় এই স্কেচগুলি কেন প্রকাশ করেছিল? স্কেচগুলো প্রকাশ করার জন্য পুলিশের উপর কি কোনো চাপ ছিল? পেহেলগাঁও হামলায় জড়িত সন্ত্রাসবাদীরা কোথায় লুকিয়ে আছে, তারা কারা এবং কখন সেই সন্ত্রাসবাদীদের হত্যা করা হবে? কংগ্রেসের আরেক মুখপাত্র সুপ্রিয়া শ্রীন্তে প্রশ্ন তুলেছেন, এতদিনে বোঝা গেল পেহেলগাঁও হামলার পর সরকার যে সন্ত্রাসবাদীদের স্কেচ প্রকাশ করেছে তারা আদতে 3 বর্বর নয়। তাড়াহুড়ো করে বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য আরো কিছু সন্ত্রাসবাদীর ছবিও কি প্রকাশ করা হয়েছিল? তাহলে 2 মাস ধরে কাদের খোঁজা হয়েছে? এটা কি চলছে, সরকার নাকি সার্কাস? আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদব কেন্দ্রকে কটাক্ষ করে বলেছেন, এখনো পেহেলগাঁওয়ের হামলাকারীদের গ্রেফতার করা সম্ভব হলো না কেন? স্কেচ ভুল সামনে আসার পর তা খুব ভালো করে বোঝা যাচ্ছে। বরিষ্ঠ সাংবাদিক ডক্টর রাকেশ পাঠক এক্সে লিখেছেন, এটা লক্ষণীয়। বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর একটি আন্তর্জাতিক চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে দাবি করেছিলেন যে আমরা সন্ত্রাসীদের চিহ্নিত করেছি। এখন তার সেই দাবিও ভুল প্রমাণিত হলো। আরেক সাংবাদিক রণবিজয় সিং এক্সে লিখছেন, পেহেলগাঁও সন্ত্রাসী হামলার পর যেসব সন্ত্রাসী স্কেচ প্রকাশ করা হয়েছিল তাদের কেউই সন্ত্রাসী হামলায় জড়িত ছিল না। এর অর্থ হলো এই স্কেচগুলো সেই সন্ত্রাসীদের নয় যারা আমাদের জনগণকে তাদের ধর্ম জিজ্ঞাসা করার পরে হত্যা করেছিল। এত বড় অবহেলা কিভাবে ঘটল? তরুণ সাংবাদিক কৃষ্ণকান্ত সরকারকে কটাক্ষ করে এক্সে লিখেছেন, পেহেলগাঁওয়ে গণহত্যা চালিয়েছিল কারা আর কাদের স্কেচ প্রকাশ করা হয়েছিল? এতদিনে আমরা জানলাম যাদের স্কেচ প্রকাশ করা হয়েছিল তারা আদৌ আক্রমণকারী সন্ত্রাসবাদীদের কেউ নয়। আমাদের সরকার আপনার নিরাপত্তার বিষয়ে এতটাই সিরিয়াস, আমার তো চোখ জলে ভরে গেছে। পেহেলগাঁও কাণ্ডের পর প্রত্যাঘাতের দিশা ঠিক করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডাকা সর্বদল বৈঠক থেকে বেরিয়ে কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী বলেছিলেন, সরকার যা সিদ্ধান্ত নেবে আমরা তার পাশে আছি। তবে এটাও বলছি, নিরাপত্তার চরম গাফিলতির ফলেই পেহেলগাঁওয়ে হত্যালীলা চালাতে পেরেছে জঙ্গিরা। আপনাদের নিশ্চয়ই মনে আছে, অপারেশন সিন্দুর শুরু করার আগে প্রধানমন্ত্রী 2টি সর্বদল বৈঠক ডেকেছিলেন, কিন্তু নিজে একটা বৈঠকেও উপস্থিত ছিলেন না। পেহেলগাঁও কাণ্ডের 2 দিন পর প্রথম বৈঠকের দিন প্রধানমন্ত্রী চলে যান বিহারের মধুবনী, আর দ্বিতীয় বৈঠকের দিন দিল্লিতে থাকলেও তিনি বৈঠকে যোগ দেননি। এনআইএ দাবি করেছে, গত বছরের 20 অক্টোবর শ্রীনগর সোনমার্গ হাইওয়ে টানেলে যে জঙ্গি হামলার ঘটনা ঘটেছিল সেই হামলারও নেতৃত্বে ছিল সুলেমান শাহ। এই সুলেমানকেই হাসিম মুসা বানিয়ে স্কেচ প্রকাশ করেছিল পুলিশ।
গত 4 ডিসেম্বর জম্মু কাশ্মীর পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে নিহত হন জুনেইদ রমজান ভাট নামে সুলেমানের এক সহযোগী। জুনেইদের ফোন ঘেঁটে সন্দেহভাজন জঙ্গিদের ছবির ভিত্তিতে পেহেলগাঁও হত্যাকাণ্ডের 3 জঙ্গির নাম সহ স্কেচ আঁকিয়েছিল জম্মু কাশ্মীর পুলিশ। হামলাকারীরা এখনো কাশ্মীরে গা ঢাকা দিয়ে আছে নাকি তথাকথিত ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় ভেদ করে দিব্যি পাকিস্তানে ফিরে গেছে? ঘটনার পর 60 দিন পেরিয়ে যাওয়ার পরেও তা এখনো জানতে পারেনি এনআইএ। দেশের নিরাপত্তার প্রশ্নে এনআইএর রিপোর্ট রীতিমতো বড়সড় একটা প্রশ্নচিহ্ন তুলে দিয়েছে। 60 দিন পরে জানা যাচ্ছে সন্দেহভাজন 3 জঙ্গির স্কেচ আদতে ভুয়ো। একে আপনি তদন্তের বিরাট ব্যর্থতা, শূন্যতা, গাফিলতি, তাড়াহুড়োয় দেশকে বিভ্রান্ত করা ইত্যাদি নানা বিশ্লেষণে সমালোচনা করতেই পারেন। তদন্তভার হাতে নেওয়ার প্রায় 2 মাস বাদে এনআইএ জানতে পেরেছে মূল হামলাকারী 3 পাকিস্তানি, স্থানীয় কেউ নয়। যদিও 3 পাকিস্তানি জঙ্গিকে সহযোগিতা করেছিল আদিল ঘড়ি এবং এহসান নামে 2 কাশ্মীরি যুবক। আদিলের বাড়ি অনন্তনাগ জেলার বিজবেহারায় এবং এহসানের বাড়ি পুলওয়ামায়। আপাতত তারা সবাই হাওয়া। প্রশ্নটা হলো, ভুল স্কেচ সামনে এনে ভুল 3 জঙ্গির নাম সামনে নিয়ে আসার জন্য জম্মু কাশ্মীর পুলিশের বিরুদ্ধে কি আদৌ কোনো ব্যবস্থা নেবে স্বরাষ্ট্র মন্ত্রক? দেশবাসীকে বিভ্রান্তের মধ্যে রাখার জন্য কি ক্ষমা চাইবেন স্বরাষ্ট্রমন্ত্রী? এত বড় ভুলটা হলো কিভাবে? এনআইএর বক্তব্য, জুনেইদ ভাটের ফোন থেকে যে স্কেচ প্রাথমিকভাবে তৈরি করা হয়েছিল তা ছিল অনুমানের উপর ভিত্তি করে আঁকানো। তবে এনআইএর এই রিপোর্টেও এটা স্পষ্ট হয়নি 1. তদন্তের অগ্রগতি কত দূর, 2. ওই সন্ত্রাসবাদীরা কি পাকিস্তানে পালিয়ে গেছে নাকি এই দেশেই গা ঢাকা দিয়ে রয়েছে? বিরোধীরা মোদী সরকার, বিশেষ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দিকেই ব্যর্থতার অভিযোগ তুলছেন। কংগ্রেস নেতা জয়রাম রমেশের বক্তব্য, পেহেলগাঁওয়ে যারা সন্ত্রাস চালিয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাদের ধরতে ব্যর্থ, অথচ এই সন্ত্রাসবাদীরাই 2023 ডিসেম্বরে পুঞ্চে এবং 2024 ডিসেম্বরে গুলমার্গ এবং গগনগিরে হামলা চালিয়েছিল বলে জানা যাচ্ছে। তবে সরকারি সূত্রের দাবি, এনআইএ সেরা অফিসারদের তদন্তের কাজে লাগানো হয়েছে। একটি তদন্তকারী দল কাশ্মীরে ঘাঁটি গেড়ে রয়েছে। এনআইএর প্রধান সদানন্দ দাতে নিজে ঘটনাস্থল ঘুরে এসেছেন। এখনো পর্যন্ত এনআইএ এবং জম্মু কাশ্মীর পুলিশ প্রায় 3000 জনকে জিজ্ঞাসাবাদ করেছে। গত 22 এপ্রিল কিভাবে সন্ত্রাসবাদীরা হামলা চালিয়েছিল সেই ঘটনার পুনর্নির্মাণ করা হয়েছে। গোটা এলাকার 3D ম্যাপিং করা হয়েছে। সন্ত্রাসবাদীরা কোথা থেকে এসেছিল, কোন দিকে পালায়, পালিয়ে কত দূরে যেতে পারে সেই সমস্ত সম্ভাবনা ধরে নিয়ে তল্লাশি চালানো হয়েছে। ব্যবহার হয়েছে ড্রোন থেকে সন্ধানী কুকুর। সন্ত্রাসবাদীরা কোথায় গেল তার দিশা মেলেনি। জম্মু কাশ্মীর পুলিশের স্পেশাল অপারেশনস গ্রুপ এসওজি কর্তারা তদন্তে জেনেছিলেন বৈশরণে হামলা চালাতে জঙ্গিরা সময় নিয়েছিল বড় জোর 14 মিনিট। এই মাত্র 14 মিনিটের মধ্যে যাও মোদিকে গিয়ে বলার মতো জঙ্গিরা ফিল্মি সংলাপ বলেছিল কিনা এসওজি থেকে এখন এনআইএ কোনো তদন্তেই উঠে আসেনি সেই কথা। এসওজির সন্দেহ ছিল সম্ভবত বৈশরণে হামলা চালানোর ঠিক পরেই পীর পঞ্জালের কোনো খাজে সেদিয়ে গিয়েছিল জঙ্গিরা, কারণ সেখানে লুকিয়ে থাকা নাকি খুব সহজ। এই জঙ্গল দিয়ে কুলগাম, শোপিয়ান এমনকি সীমান্ত ঘেঁষা পুঞ্চ বা রাজৌরিতেও পৌঁছে যাওয়া যায়। এসওজি কর্তাদের মনে হয়েছিল হামলাকারীদের হয়তো রসদ যোগাচ্ছে জঙ্গিদের কোনো স্লিপার সেল বা প্রকাশ্য সংগঠনের লোকজন। মনে হয়েছিল জঙ্গিরা এটা জানে যে প্রাকৃতিক প্রতিকূলতার জন্যই ওই জঙ্গলের কোথাও কোথাও সেনার গতিবিধি সীমিত, তাই জঙ্গলের এই রুট জঙ্গিদেরও পছন্দের। অতীতেও এই জঙ্গল ধরেই পাকিস্তানের দিকে চলে গেছিল কাশ্মীরে নাশকতায় জড়িত জঙ্গিরা। পাকিস্তান থেকে কাশ্মীর সীমান্ত ধরে যেই সন্ত্রাসবাদীরাই এই পারে আসে তারা সকলে পাহাড়ি যুদ্ধের প্রশিক্ষণ নেওয়া। সবশেষে বলার এখনো ধাঁধার মতো রয়ে গেছে যে বিষয়টা, তা হলো যেই ভূস্বর্গ সারা বছর সেনাবাহিনী, আধা সেনা, সিআরপিএফ, বিএসএফ এবং জম্মু কাশ্মীর পুলিশের
ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় মুড়ে থাকে, যেই ভূস্বর্গের পাহাড়ি রাস্তার প্রতিটি বাঁকে থাকে সশস্ত্র সেনা পুলিশের চেক পয়েন্ট, অথচ 22শে এপ্রিল ভরা পর্যটনের মরশুমে ছবির মতন সুন্দরবন বৈশরণ ভ্যালিতে সেদিন একজন সশস্ত্র পুলিশেরও উপস্থিতি ছিল না কেন? নিরাপত্তা নিয়ে এত ঢাকঢোল, তা সত্ত্বেও 3 জন জঙ্গি কিভাবে পাকিস্তান সীমান্ত পেরিয়ে কাশ্মীরে ঢুকলো, সেখানে থাকলো, তারপর কাঁধে রাইফেল নিয়ে মুখে মাস্ক পরে নিঃশব্দে বৈশরণ ভ্যালিতে ঢুকে নির্বিচারে গুলি করে আবার নিঃশব্দে নিরাপত্তার সব ফাঁক গলে বেরিয়ে গেল? কবে তারা ধরা পড়বে গোটা দেশ সেই প্রতীক্ষায় রয়েছে। আজ এই পর্যন্তই। এমন আরো বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট আর শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু নামই যথেষ্ট।